নমস্কার, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি লাল শাকের এক রেসিপি, যেটা কিনা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে, দুর্দান্ত স্বাদের লাগে। আর আমরা মোটামুটি শাক প্রত্যেকেই পছন্দ করি। দেখো, ওইদিকে আমি এক মুঠো শাক নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। তারপরে এইদিকে আমি একটা কড়াই চড়িয়ে আমি মোটামুটি বড় চামচের 1 চামচ আমি পোস্তটাকে রোস্ট করে নেব। আর এইভাবে চালিয়ে যেতে হবে। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে হাই ফ্লেমে, তারপরে লো ফ্লেমে করে যেতে হবে, কেন কি নাহলে পোস্তটা পুড়ে গেলে কিন্তু খেতে ভীষণই খারাপ হবে। আর এটা কিন্তু শাকের মধ্যে দেওয়াও যাবে না। দেখো, আমি নেড়ে চেড়ে নিচ্ছি বারবার করে। তারপর দেখো, নাড়ার পরে আমার হয়ে গেছে পোস্তটা। তারপরে পোস্তটা আমি একটা বাটির মধ্যে ঢেলে রেখে ওই কড়াইয়ের মধ্যে আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে আমি 3-4টা শুকনো লঙ্কা আমি এই তেলের মধ্যে ভেজে নেব। ভেজে আমি এটাকে উঠিয়ে রেখে দেব একটা বাটির মধ্যে। তোমরা তো অনেকেই, আমরা বাঙালিরা বেশিরভাগ ক্ষেত্রে শাক খেতে ভীষণই পছন্দ করি। প্রথম পাতের শাক খুবই ভালো লাগে। আর এখন মোটামুটি ঠান্ডার শেষের দিকে লাল শাকও খুব বেশি বাজারে এখন এসে গেছে। তো একদিন আমার মতো করে বানিয়ে নাও, দেখো খুবই ভালো লাগবে খেতে। তোমরা তো নিজের মতো করে নানা রকমভাবে বানাও, একদিন এইভাবে ট্রাই করে দেখো, অসম্ভব ভালো লাগবে। তারপর দেখো, ওই শুকনো লঙ্কাগুলো আমি তেলের মধ্যে ভেজে উঠিয়ে রেখে দিলাম। উঠিয়ে রেখে দেওয়ার পর আমি কিছুটা বাদাম ওই তেলের মধ্যে ভেজে নেব। দেখো, এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমার একটু লালচে রং ধরে গেছে, তখন আমি এগুলো উঠিয়ে নিলাম। আর তোমরা যদি চাও তো এর মধ্যে বড়িও দিতে পারো, বড়িটাও এইভাবে ভেজে উঠিয়ে রাখতে হবে। তারপর দেখো, ওই তেলের মধ্যে আমি 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। আর তোমরা যদি চাও, মানে আমি এটা নিরামিষ শাক ভাজা করছি, সেই জন্য আমি কোনো রকম পেঁয়াজ রসুন দিচ্ছি না। তোমরা চাইলে কিন্তু এইভাবে এই তেলের মধ্যে কালো জিরে দেওয়ার পরে পেঁয়াজ রসুনও এটার মধ্যে ভেজে নিতে পারো। তারপর দেখো, এইটা আমি কালো জিরেটা একটু ভাজা হয়ে যাবার পর ওই যে লাল শাকটা আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম এই তেলটার মধ্যে। তেলটার মধ্যে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে নেব। শাকের মধ্যে কিন্তু কোনো রকম জল পড়বে না, এটা বলার রাখে না, এটা মোটামুটি তোমরা সকলেই জানো। তারপরে দেখো, এই শাকটাকে আমি একটুখানি ভালো করে ভেজে নেব। ভেজে নেবার পরে দেখো, আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর কতটা জল বেরিয়েছে এটার মধ্যে। আর ভাজা ভাজা প্রায় আমার হয়েও এসেছে। শাক মোটামুটি লো ফ্লেমে করলে ভীষণ শাকটা সেদ্ধও হয়ে যায়, আর এটা খেতেও ভীষণ ভালো লাগে, আর কড়াইয়ের মধ্যে ধরেও যায় না। তারপর দেখো, এইবার আমি কিন্তু নুনটা দেব। তখন আমি নুনটা দিইনি, কেন কি কম বেশি হয়ে যাবার ভয় থাকে। আর এতটা শাক দিলে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে একটুখানি হয়ে যায়, তখন পরে দিলে নুনের আন্দাজটা ঠিকঠাক থাকে। তারপর দেখো, নুনটা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে আবার একটুখানি ভেজে নেব। তারপরে বলে দিই, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তারপর দেখো, আমার শাকটা ভাজা হয়ে গেছে। এরপর আমি 2টো কাঁচা লঙ্কা খুব ছোট করে কেটে আমি দিয়ে দিলাম। তারপরে ওইদিকে যে বাদামগুলো আমি ভেজে রেখেছি সেটা একটুখানি ভেঙে আমি শাকের মধ্যে দিয়ে দিলাম। আর কিছুটা আমি রেখে দিয়েছি গার্নিশিংয়ের জন্য। আর দেখো, ওই পোস্তটা যেটা আমি রোস্ট করে রেখেছি সেটাও আমি একটুখানি শাকের মধ্যে দিয়েছি, আর একটুখানি রেখে দিয়েছি আমি। দিয়ে দেওয়ার পরে ওটাকে খুব ভালো করে আর একটুখানি নেড়ে চেড়ে নেব। দেখো, আমার শাকটা হয়ে গেছে, জলটাও আমার শুকিয়ে গেছে। আর শাকের মধ্যে জলটা একদম শুকানোটা খুবই দরকার। তারপরে দেখো, হয়ে যাবার পর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। উঠিয়ে ওই পোস্ত, বাদাম আর ওই যে শুকনো লঙ্কাগুলো আমি ওপরে গার্নিশ করে দিলাম। আর একটা লঙ্কা কিন্তু আমি ভেঙে ওই যখন আমি বাদাম আর কাঁচা লঙ্কা দিয়েছি তখন দিয়েছি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।